আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো ফুলকো, ফুলকো তেলের পিঠা। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কি পরিমাণ ফুলকো সফট হয়েছে। চাইলে আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই কম বেশি তেলের পিঠা পছন্দ করি। তবে তার আগে অবশ্যই দেখে নিতে হবে আমি কিভাবে বানিয়েছি। চলুন তবে দেখে নিই ভিডিওটি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর হ্যাঁ, অনেকেই আছেন তেলের পিঠা খুব ভালো মতো তৈরি করতে পারেন। যারা পারেন তো পারেনই। আবার অনেকেই আছেন যারা তেলের পিঠা তৈরি করতে পারেন না। তো যারা পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি সমস্ত টিপস সহ শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ২ কাপ পরিমাণ চাউলের গুঁড়া, এটা ভেজা চাউলের গুঁড়া রোদ্রে শুকানো। ২ কাপ ভেজা চাউলের গুঁড়া নিয়েছি রোদ্রে শুকানো, আর হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। নিয়ে এগুলোকে ভালো মতো করে মিক্সড করে চেলে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়িও নিতে পারেন। তবে শুকনা চালের গুঁড়ি যেটা মানে শুকনা চাল দিয়ে যে আটাটা তৈরি করা সেটা দিয়ে কিন্তু তেলের পিঠা ভালো হইতে চায় না। আপনারা তেলের পিঠা বানাইতে গেলে অবশ্যই ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে তেলের পিঠা কিন্তু অনেক সফট ফুলকো এবং অনেক টেস্টি হয়। তো এ পর্যায়ে আমি এখান থেকে ১ কাপ পরিমাণ মানে আটাটা তুলে নিচ্ছি। আমি আজকে খেজুরের গুড়ের আর চিনি মানে দুটো দিয়েই তৈরি করব। এজন্য একসঙ্গে চেলে নিয়ে আমি এখান থেকে ১ কাপ আলাদা করে নিলাম। এবার নিয়েছি প্রায় ১ কাপের একটু কম খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টাকে একটু মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে একটু চুলায় জাল দিয়ে গলিয়ে নিতে পারেন। আর এখানে পানি নিয়েছি ১ কাপ পরিমাণ। দিয়ে অল্প, অল্প করে পানি মিশিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এখানে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হবে না। আর পিঠাটা থেকে অল্প, অল্প করে পানি ঢালতে হবে। আর এটা সুন্দর মতো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এ পর্যায়ে আমি ওটাকে ঢেকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পরবর্তীতে আরো একটু পানি এড করে নিব। আর এদিকে আবার চলে আসলাম আমি যে চিনির যে হচ্ছে আ যেটা দিয়ে তৈরি করব সেই ডোটা তৈরি করে নিব। এখানে আমি অল্প, অল্প করে পানি দিয়ে সেম প্রসেসে আমি এটাকে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু কালো জিরা দিয়ে নিয়েছি ১/২ চা চামচের মতো। তো এবার আমি এখানেও ১ চিমটির মতো লবণ দিয়ে নিলাম। তো এবার আমি এটাকে প্রায় ১০ মিনিটের মতো আবারও রেস্টে দিব। দিয়ে আমি হচ্ছে ১ম এ যে ইয়েটা রাখছিলাম, এই যে খেজুরের গুড়ের ইয়েটা দেখুন একটু লিকুইড হয়ে আসছে। এখানে আরেকটু পানিটা দিয়ে আমি এখানে সুন্দর মতো করে গোলাটা তৈরি করে নিব। তেলের পিঠার জন্য গোলাটা কিন্তু অনেক কিছু ইয়ে করে। তো আমি এখানে আজকে গরম পানি নেই নাই। আমি এখানে ঠান্ডা যে নরমাল পানি সেটাই নিয়েছি। মানে রুম টেম্পারেচারের যে পানি সেটাই নিয়েছি। তো এভাবে আমি হচ্ছে ২ টাকেই মানে গোলা তৈরি করে নিচ্ছি ব্যাটারটাকে। আর হাত দিয়ে দেখে নিচ্ছি। দেখুন হাতের সঙ্গে মানে লেগে থাকছে আর টপের মতো পড়ে যাচ্ছে। তো এবার আমার ২ টা ব্যাটারি সুন্দর মতো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলোতে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিচ্ছি। তেলটা গরম বসিয়ে দিয়ে আমি কিন্তু ২ পাশের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু একটা ভালো মতো করে নেড়ে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব। তেলটাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম হইতে হবে। এ পর্যায়ে দেখুন নাড়াচাড়ার দরকার নেই। জাস্ট হচ্ছে উল্টিয়ে দিবেন। এটা কিন্তু আপনা আপনি ফুলে আসবে। আর ঠিক মাঝ বরাবর একটা লিক করে দিচ্ছি। যাতে অনেক সময় অনেকের পিঠার ভেতরে কাঁচা থেকে যায়। যাতে পিঠাটা কাঁচা না থাকে সেজন্য আমি মাঝখান দিয়ে একটা ইয়ে করে দিচ্ছি। আর এভাবে পিঠা বানাইলে আসলে কাঁচা থাকে না। কোনো নাড়াচাড়ার দরকার নেই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু বানিয়ে দেখাচ্ছি। আমরা যে অনেক সময় শুকনো চাউলের গুঁড়া দিয়ে তেলের পিঠা তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা ভালো হইতে চায় না। অনেক সময় ফুলে না, অনেক সময় আবার বেশি শক্ত হয়ে যায়। তো আপনারা চাউলের গুঁড়ার সঙ্গে অবশ্যই মানে ময়দা ব্যবহার করবেন। মানে ১ কাপের জন্য 1/4 কাপ ময়দা অথবা আটা যেটাই ব্যবহার করেন না কেন সেটা ব্যবহার করতে পারবেন। সেটা ব্যবহার করলে না পিঠাটা একটু সফট হয়।
আর আরো বেশি যদি সফট চান সেক্ষেত্রে কিন্তু একটু হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা আরো বেশি সফট হয়। তো আমার অত বেশি সফট পিঠা পছন্দ না জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করি নাই, ঠান্ডা পানি দিয়েই ডোটা তৈরি করে নিয়েছি। আর শুকনো চালের গুঁড়া বলতে এটা আমার ভেজা চাউলের গুঁড়া রোদ্রে শুকানো। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সেটা দিয়েও পিঠা তৈরি করতে পারেন, সেটা দিয়েও ভালো হয়। এবার আমার চিনির যে পিঠাগুলো সেগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গুড়ের যে পিঠাগুলো সেগুলো বানিয়ে নিচ্ছি। আসলে এগুলো নাড়াচাড়ারও দরকার পড়ে না, এটা তেলের মধ্যে দিলে আপনা আপনি ফুলে ওঠে। ব্যাটারটা প্রতিবার দেওয়ার আগে ব্যাটারটাকে ভালো মতো করে নেড়ে তারপরে হচ্ছে আপনার তেলের মধ্যে ছাড়তে হবে। আটার যে গোলা আছে সেটাকে ভালো মতো করে নেড়ে তারপরে হচ্ছে আপনার পিঠাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। সেক্ষেত্রে পিঠাগুলো না অনেক বেশি ফুলকো হয় এবং সফট হয় এবং দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ওঠে। এই যে আমার অনেক সময় আছে যে শুধু চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে সেটা অনেক বেশি শক্ত হয়ে যায়, আবার শুধু যদি ময়দা দিয়ে তৈরি করা যায় সেটা আবার অনেক বেশি নরম হয়ে যায়। তো শুধু শক্ত পিঠা আবার নরম পিঠা খেতে কিন্তু ভালো লাগে না। তো চাউলের গুঁড়ার সঙ্গে যদি ময়দা অথবা আটা মিক্সড করে আপনারা তৈরি করেন সেক্ষেত্রে পিঠাটা খুব শক্ত হবে না, খুব বেশি নরম হবে না, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো পিঠা ফোলানোর জন্য আপনারা কখনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করার প্রয়োজন নেই, এটা এমনিতেই ফুলকো হয়ে যায়। আর যদি পিঠা না ফোলে সেক্ষেত্রে কিন্তু আপনারা 1-1.5 ঘন্টা একটু মানে রেস্টে রেখে দেবেন, তাহলেই কিন্তু পিঠাগুলো ফুলে যাবে। আর পিঠা তৈরি করার জন্য অবশ্যই আপনারা ভেজা চাউলের গুঁড়াটা ব্যবহার করবেন। শুকনো চালের গুঁড়াটা মানে দিয়ে পিঠাটা ভালো হয় না আর কি, তেমন ফুলতেও চায় না, আবার টেস্টের দিক থেকেও মানে ভালো হয় না। এই জন্য পিঠা বানানোর জন্য অবশ্যই ভেজা চালের গুঁড়াটা নেবেন। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, ভেঙে দেখাচ্ছি যে এগুলো কি পরিমাণ সফট হয়েছে আর কতটা লোভনীয় লাগছে আর কতটা জালি জালি হয়েছে ভেতরে। এবার দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন যে কি পরিমাণ জালি জালি হয়েছে পিঠাগুলো আর কি পরিমাণ সফট হয়েছে। আপনারা কিন্তু চাইলে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইরকমই মজার মজার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।